গুড মর্নিং। আজকে তোমাদের যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বায়োলজি যে প্র্যাকটিক্যাল করা হয় তার যে একটা খুব ইম্পর্টেন্ট টুল, মানে মোস্ট ইম্পর্টেন্ট টুল বলা যায় আমাদের যা 11-12 বা যে সমস্ত প্র্যাকটিক্যালগুলো করা হয়, যেটা না হলে আমাদের অনেক কিছু দেখা সম্ভব হতো না, সেটা হচ্ছে মাইক্রোস্কোপ। এখন মাইক্রোস্কোপ মানে কি সেটা তোমরা সবাই জানো। মাইক্রো মিনস হচ্ছে ক্ষুদ্র, আর খুব ছোট, স্মল, ভেরি স্মল। আর স্কোপ মানে হচ্ছে দেখা। এখন খুব ক্ষুদ্র জিনিস যেগুলো আমরা সাধারণত চোখে দেখতে পাই না, বা দেখলেও একটা বিন্দুর আকারে, জাস্ট একটা ডট মতো মনে হয়, সেইটা আমরা যদি বড় করে দেখতে চাই, আমাদের খালি চোখ তো দেখতে পাবে না। তো সেইটাকে দেখতে গেলে আমাদের যে টুলটাকে ইউজ করতে হয় সেটা হচ্ছে মাইক্রোস্কোপ। তো মাইক্রোস্কোপ অনেক রকম হয়, সিম্পল মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ। আমাদের জেনারেলি একটু বড় করে দেখতে গেলে, একটু ভালো করে দেখতে গেলে, সেটা আমরা প্র্যাকটিক্যাল ল্যাবে যেটাকে ইউজ করি মেনলি, সেটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। সিম্পল মাইক্রোস্কোপই ইউজ হয়, তবে ইলেকট্রন মাইক্রোস্কোপ সাধারণ আমাদের যে স্কুলের যে ল্যাবগুলো সেগুলোতে ইউজ হয় না। সিম্পল আর কম্পাউন্ড মাইক্রোস্কোপ এই দুটোই চলে, তার মধ্যে কম্পাউন্ড মাইক্রোস্কোপটা বেশি চলে কারণ একটু বেশি ভালোভাবে দেখা যায়। তো এই কম্পাউন্ড মাইক্রোস্কোপ প্রথম আবিষ্কার করেছিলেন 1590 সালে। হল্যান্ডের দুজন চশমা বিক্রেতা ছিলেন, লেন্স তৈরি করতেন ওনারা জ্যাকারিয়াস জনসন এবং ফ্রান্সিস জনসন। তারপরে ইংরেজ বাস্তুকার 1665 সালে রবার্ট হুক, উনি নিজের একটা মাইক্রোস্কোপ বানান। তাতে উনি প্রথম বোতলের যে কর্কের ছিপি হয়, সেই কর্কের ছিপিকে কেটে তার একটা প্রস্থচ্ছেদ নিয়ে উনি প্রথম সেল বা কোষ পর্যবেক্ষণ করেছেন। এবার ওনারা যে মাইক্রোস্কোপগুলো বানিয়েছিলেন সেই মাইক্রোস্কোপগুলো ছিল কম্পাউন্ড মাইক্রোস্কোপ, কিন্তু তারপরে যত দিন গড়িয়েছে আরও টেকনোলজি উন্নত হয়েছে, তো ন্যাচারালি কম্পাউন্ড মাইক্রোস্কোপেরও আরও মডিফিকেশান হয়েছে এবং সেটা আরও উন্নত হয়েছে। তো সেই কম্পাউন্ড মাইক্রোস্কোপের ডিফারেন্ট পার্টস কিরম দেখতে হয়, কম্পাউন্ড মাইক্রোস্কোপটা তার ডিফারেন্ট পার্টসগুলো কি কি আছে, তাদের কি কি কাজ, সেই সমস্ত বিষয় আজকে এই ভিডিওটা আজকে আমি বলতে যাচ্ছি। এইটা হচ্ছে আমার কাছে যেটা আছে, আমাদের ল্যাবে যেটা পাওয়া যায় সাধারণত, এটা হচ্ছে সেই কম্পাউন্ড মাইক্রোস্কোপ। এই কম্পাউন্ড মাইক্রোস্কোপ তোমরা এমনি হয়তো ছবিতে দেখে থাকবে, তো এখন তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ যে কম্পাউন্ড মাইক্রোস্কোপটা কেমন। এই কম্পাউন্ড মাইক্রোস্কোপটায় দুটো পার্ট থাকে। একটা হচ্ছে মেকানিক্যাল পার্ট, অর্থাৎ যান্ত্রিক বিষয়, আর একটা হচ্ছে ভিশনারি পার্ট, অর্থাৎ যেখান থেকে আমি আলোর সাহায্যে জিনিসটাকে দেখব, অর্থাৎ লেন্স টেন্স এই সমস্ত জিনিসগুলো থাকে। তো আমি পার্ট বাই পার্ট সমস্ত জিনিসগুলো তোমাদের বলছি। প্রথমে আমি মেকানিক্যাল পার্টটা বলবো, যান্ত্রিক পার্টগুলো। তারপরে যে ভিশনারি পার্ট বা ইমেজ রিলেটেড যে পার্টগুলো আছে সেই পার্টগুলো আমরা বলবো। তো এইখানে প্রথমেই দেখো তোমরা, এই যে জায়গাটা, এই জায়গাটা দেখো ইউ আকৃতি, বা অনেক মাইক্রোস্কোপে এইটা হয় ভি আকৃতি। এইটাকে বলা হয় পাদদেশ বা ফুট। এটার উপরে কিন্তু টোটাল মাইক্রোস্কোপটা দাঁড়িয়ে আছে। আর এইভাবে যদি করি, এই যে তেকোনাকার এই অংশটাকে বলা হচ্ছে পিলার বা স্তম্ভ, অর্থাৎ এই ফুটের সঙ্গে এই পিলারটা অ্যাটাচ, এবং এর ওপরেই টোটাল মাইক্রোস্কোপটাকে ধরে রেখে। এবারে এইখানে একটা স্ক্রু আছে, খেয়াল করো এই স্ক্রুটা। এই যে স্ক্রুটা এখানে দেখতে পাচ্ছ, এই স্ক্রুটাকে বলা হয় ইনক্লিনেশন স্ক্রু বা হেলানো স্ক্রু। কেন হেলানো স্ক্রু? তার কারণটা হচ্ছে, আমি মাইক্রোস্কোপটাকে ধরে ইচ্ছে করলে আমি একটুখানি দেখো, যদি আমি মাইক্রোস্কোপকে আমি এরম ভাবে সোজা ভাবে দেখি, কোনো একটা স্পেসিমেন লাগিয়ে, তো এই যে এইটা দেখছো, এটা হচ্ছে স্লাইড। এই স্লাইডের মধ্যিখানে দেখো এইখানে একটা গোল, এটা কভার স্লিপ দিয়ে চাপা, এই কভার স্লিপ দিয়ে চাপা একটা স্পেসিমেন আছে, কিন্তু আমি খালি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। তো এইটাকে দেখতে গেলে আমাকে মাইক্রোস্কোপের সাহায্য নিতে হবে। এখন
এইটাকে আমি যদি এখানে লাগাই, লাগানোর পরে আমি যদি এখানে দেখতে চাই, আমি যদি দাঁড়িয়ে এরম ভাবে দেখি, তাহলে কিন্তু আমি এরম করে সোজাসুজি দেখতে পাচ্ছি। কিন্তু ধরো আমি বসে কাজ করবো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে কাজ করছি, আমি বসে কাজ করব, তাহলে আমাকে কি করতে হবে না, মাইক্রোস্কোপটাকে এইভাবে আমাকে হেলিয়ে নিতে হবে। তাহলে আমি এইভাবে বসে বসেই আমি কাজটা করতে পারবো এবং দেখতে পারবো। যার জন্য এইটাকে বলা হচ্ছে, এই স্ক্রুটাকে বলা হচ্ছে হেলানো স্ক্রু বা ইনক্লিনেশন স্ক্রু। ওকে, এরপরে যে অংশটা সেটা হচ্ছে হ্যান্ডেল। এই যে এই অংশটা দেখছো, এটা হচ্ছে হ্যান্ডেল। এই হ্যান্ডেলের কাজ কি, আমি মাইক্রোস্কোপটাকে ধরে ঘরের এই প্রান্ত থেকে ও প্রান্তে নিয়ে যাবো। তাহলে এই হ্যান্ডেলটাকে ধরে আমি মাইক্রোস্কোপটাকে তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় আমি নাড়াতে পারবো। আচ্ছা, এইখানে ওপরে আছে স্টেজ। এই জায়গাটাকে স্টেজ বলে, এই যে কালো প্ল্যাটফর্মটা, এইটাকে বলা হচ্ছে স্টেজ। এর উপরেই আমাকে ওই স্লাইডটাকে ফিক্স করতে হয়। এবং খুব ভালো করে খেয়াল করে দেখো, স্টেজের মধ্যিখানে একটা গর্ত আছে। এইখানে আমি একটু তুলছি এটা। স্টেজের মধ্যিখানে এই যে গর্তটা আছে, এই গর্তটা একটা কাঁচ আছে, ওই কাঁচটার ওপরে কিন্তু স্লাইডের যে কভার স্লিপ দেওয়া যে অংশটা দেখালাম, স্পেসিমেনটা, ওটাকে এখানে ফিট করতে হবে। এখন এইটাকে বলা হয় মেকানিক্যাল স্টেজ। তোমাদের স্কুলে হয়তো অনেকের স্কুলে এরম থাকবে, এই স্টেজের উপরে দুটো এইরকম করে ক্লিপ আছে, দুটো ক্লিপ। তাতে কি হয় না, আমি ক্লিপ দিয়ে স্পেসিমেনটা আটকালাম বটে স্লাইডটা, কিন্তু যদি আমাকে ঘুরিয়ে দেখতে হয় স্পেসিমেনটার কোন জায়গায় কি আছে, তাহলে আমাকে স্পেসিমেনটাকে এরকম করে হাতে করে নাড়াতে হবে। তো স্পেসিমেনটাকে নাড়াতে হবে। আমি যদি ধরো এরকম ভাবে ফিট করলাম, ওই ক্লিপটা যদি থাকতো বা যদি নাই থাকে এই অংশটা, তাহলে এরকম করে আমাকে নাড়াতে হবে। কিন্তু এইখানে আমি কি করব, এইটাকে বলা হয় মেকানিক্যাল স্টেজ। এইটা হয়তো তোমাদের সবারই স্কুলের সব মাইক্রোস্কোপে নাও থাকতে পারে, কিন্তু এটাকে স্পেশালি পড়ানো যায়। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো পরে মাইক্রোস্কোপের গয়নাগাটি বলতে পারো, মানে মাইক্রোস্কোপ তো যেরকম আছে আছে, তার যন্ত্রপাতি এগুলো গয়নাগাটি আরো পড়ানো হয়। তো এইটার জন্য কি হয়, এখানটাকে ভালো করে দেখো, এই যে স্লাইডটা আমি এখানটা আটকেছি, এই স্ক্রুটা ঘোরালে এই স্লাইডটা ডান দিক বাঁ দিকে সরছে। অর্থাৎ এই যে কভার স্লিপের তলায় যে স্পেসিমেনটা রয়েছে, এই স্পেসিমেনটাকে আমি এ প্রান্ত থেকে ও প্রান্তে যদি দেখতে চাই, তাহলে ডান দিক বাঁ দিকে ঘোরালে, এই স্ক্রুটা ঘোরালে ডান দিক বাঁ দিকে নড়বে। আর যদি এই স্ক্রুটাকে ঘোরাই, তাহলে স্পেসিমেনটা দেখো স্লাইডটা ওপর নিচে যাচ্ছে, আপ অ্যান্ড ডাউন। তো এটাকে বলা হয় মেকানিক্যাল স্টেজ। নেক্সট যেটা আছে এর, এইটাকে বলা হয় নোজ পিস বা নাসিকা খণ্ড। এইখানে তিনটে হোল আছে, একটা হোল এখানে ব্লক করা আছে এই ক্যাপ দিয়ে, কেন সেটা পরে বলছি। এরম করে এখানে তিনটে হোল আছে, বাকি দুটো হোলে আমার লেন্স লাগানো আছে, কিন্তু এই হোলটাতে আর একটা লেন্স লাগানো যায়, সেই লেন্সটা এখন লাগানো নেই। সেটা কি লেন্স সেটা একটু পরে বলছি। তো নাসিকা খণ্ডের উপরে যে তিনটে হোল আছে, আমি যে লেন্সটা আমার দরকার হবে, সেই লেন্সটাকে আমি এইটাকে ঘোরানোর সাহায্যে এইভাবে আমি ফিক্স করতে পারবো। এইটা রিভলভ করে, অর্থাৎ ঘুরে। ঠিক আছে, তার ওপরে এই যে অংশটা, এইটাকে বলা হয় বডি টিউব বা দেহনল। এইটার পেছনে দেখো এইখানে একটা ব্রিজ মতো অংশ আছে, যার সাহায্যে এটা হ্যান্ডেলের সঙ্গে এটা ফিক্স করা আছে। র্যাক অ্যান্ড পিনিয়ন এই সিস্টেম পদ্ধতিতে এইটাকে ওঠানো নামানো, বডি টিউবটা ওঠানো নামানো করা যায়। আচ্ছা, আমি যে স্ক্রুটাতে এবার হাত দিয়েছি, এই স্ক্রুটাকে বলা হয় স্থূল সন্নিবেশক স্ক্রু বা কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। কেন না, আমি যদি এই স্ক্রুটাকে ঘোরাই, তাহলে দেখো টোটাল বডি টিউবটা ওঠানামা করছে। ঠিক আছে, কিন্তু এই যে স্ক্রুটা আছে, এই স্ক্রুটাকে বলা হয় ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু বা সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু। কেননা এইটাকে যদি আমি এরম করে নাড়াই,
তুমি বডি টিউব উঠছে না নামছে বাইরে থেকে কিচ্ছু বুঝতে পারবে না। এটা তখনই বোঝা যাবে যখন আমি মাইক্রোস্কোপে দেখব এবং এই যে এইখানে আইপিসের ওপরে যখন আমি চোখ রাখবো, চোখ রেখে যখন ফোকাস করব কোনো একটা জিনিস কতটা ভালো ফোকাস হয়েছে সেইটা দেখবার জন্য তখন এই ছোট স্ক্রুটাকে আমি নাড়ালে তখন আমি বুঝতে পারবো যে মাইক্রোস্কোপটা উঠছে না। কিন্তু এইটা নাড়ালে আমি যেমন মাইক্রোস্কোপটা কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু ঘোরালে আমি যেমন মাইক্রোস্কোপের এই বডি টিউবকে ওঠানামা করতে দেখছি, সেই পার্টটা কিন্তু আমি খালি চোখে বুঝতে পারবো না ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু ঘোরালে। একমাত্র আইপিসে চোখ রাখলে তবেই এটা বোঝা যাবে ওঠানামা করছে। আর এই যে পার্টটা আছে এইটাকে বলা হয় ড্র টিউব বা টানানো। এটা এই বডি টিউবের সঙ্গে অ্যাটাচ করে আছে এবং এর ওপরে যেটা আছে সেখানে একটা লেন্স আছে। তাহলে আমার মেকানিক্যাল পার্টে কি কি গেল, একটা হচ্ছে পাদদেশ বা বেস, ফুট, তার উপরে পিলার, তার উপরে ইনক্লিনেশন স্ক্রু এখানটা রয়েছে, তার সঙ্গে অ্যাটাচ করে রয়েছে হ্যান্ডেল, হ্যান্ডেলে দুটো স্ক্রু রয়েছে, একটা স্থূল সন্নিবেশক স্ক্রু বা কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, একটা সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু বা ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। হাতলের সঙ্গে ব্রিজ দিয়ে র্যাক অ্যান্ড পিনিয়ন সিস্টেমে আটকানো রয়েছে বডি টিউব। বডি টিউবের তলার দিকে রয়েছে নোজ পিস, যার উপরে 3টে হোল রয়েছে এবং সেইখানে 3টে লেন্স লাগানোর ব্যবস্থা রয়েছে। আর বডি টিউবের ওপরে এটা রয়েছে টানা নল বা ড্র টিউব। এইগুলো হচ্ছে মাইক্রোস্কোপের মেকানিক্যাল পার্ট। তো মেকানিক্যাল পার্টগুলো সম্বন্ধে এতক্ষণ বললাম। এবারে যেটা বলবো সেটা হচ্ছে অপটিক্যাল পার্ট বা ভিজুয়াল রিলেটেড, যে ইমেজ রিলেটেড যে পার্টগুলো, কি করে ইমেজটাকে আমি দেখবো ম্যাগনিফাই করে, সেই রিলেটেড যে পার্ট অপটিক্যাল পার্ট সেইগুলো। তো এইখানে কি কি আছে, প্রথমেই দেখো এইখানে তলায় আছে একটা মিরর। আমি একদম তলা থেকে ওপর অব্দি উঠছি। মিরর যেটা আছে, মিররটাকে খোলা যায়। এখানে একটা গর্ত আছে, তার মধ্যে আছে, গর্তের মধ্যে এই পিনটা দিয়ে মিররটাকে এইভাবে ফিক্স করা যায় এবং এই মিররটাকে এইরম ভাবে ডাইনে বাঁয়েও ঘোরানো যায়, আবার সামনে পেছনে এরম ভাবেও উল্টানো যায়। কিন্তু এই মিররটার একটা স্পেশালিটি আছে। মিররটা কি? মিররটা হচ্ছে প্লেনো কনকেভ মিরর, মানে এর একটা দিক সমতল আর একটা দিক হচ্ছে কনকেভ বা অবতল। অর্থাৎ একদিকটা সমতল দর্পণ, একদিকটা কনকেভ মিরর বা অবতল দর্পণ। কেন এইরকম করা হয়েছে তার কারণ, আমরা মাইক্রোস্কোপ জেনারেলি ইউজ করি, তোমরা যখন স্কুলের টাইমে করছো তখন দিনের বেলা থাকছে, সূর্যের আলো আছে, তো সূর্যের আলো চতুর্দিকে, সূর্যের আলো তো অনেক ব্রাইটনেস বেশি, তো তখন আমি আলো ছাড়া, প্রথম কথা একটা জিনিস বলে নিই, যখনই আমি স্পেসিমেন দেখবো আলো ছাড়া তো দেখা সম্ভব নয়, তো আলো আমার লাগবে, সেই আলোটাকে এইখান দিয়ে আমাকে ঢোকাতে হবে। তো রিফ্লেক্ট যেটা করবে, সেই রিফ্লেক্টটা প্লেন মিরর দিয়েই হয়ে যাবে, সূর্যের আলো থাকবে। কিন্তু ধরো রাত্রিবেলাতে কোনো ল্যাবরেটরিতে বা তুমি বাড়িতে কোনো কাজ করছো, ঠিক আছে, ল্যাবরেটরিতে যদি তুমি কাজ করো তাহলে কি প্রবলেমটা দাঁড়াবে, বা বাড়িতে যদি রাত্রিবেলা কাজ করো সেখানে লাইট সোর্স কম, ধরো একটা টিউবলাইট ঘরের মধ্যে রয়েছে, ঠিক আছে, তো টিউবলাইটের আলোটা একটা সাইড থেকে আসতো, সেক্ষেত্রে কি প্রবলেমটা দাঁড়াবে না, তোমাকে আলোটাকে ফোকাস করতে হবে, সেক্ষেত্রে হয়তো সমতল দর্পণ ঠিকমতো কাজ করবে না, সেক্ষেত্রে তোমাকে অবতল দর্পণ বা কনকেভ মিররটাকে তখন ঘুরিয়ে নিতে হবে। অর্থাৎ আমি ধরো এইখানে এটা এরকম গোঁজা ছিল, সেটা সমতল দর্পণ ছিল, যখন আমি রাত্রিবেলা কাজ করব লো লাইটে একটুখানি, মানে সূর্যের আলো নেই, আর্টিফিশিয়াল লাইট যেখানে, সেইখানে আমি তখন এইটাকে ঘুরিয়ে নিয়ে লাইটটাকে ফোকাস করতে পারবো। এখন আধুনিক যে মাইক্রোস্কোপগুলো বেরিয়েছে তাতে এই হ্যাজার্ডসটা, মানে অনেক ক্ষেত্রে হয় কি যে আমাদের লাইটটা তাও সাফিসিয়েন্ট হচ্ছে না মনে হচ্ছে, বা লাইটটা ঠিক মতোই হচ্ছে না, তাই জন্য এখন বেরিয়ে গেছে এইরকম একটা যন্ত্র যাতে লাইট সোর্সটা ডাইরেক্টলি এইখান থেকে করা যায়। অর্থাৎ এইখানটা দেখো লাইটটা জ্বলছে, এটা ব্যাটারি সিস্টেমে চলে, লাইটটাকে এখান থেকে অন অফ করা যায়। অর্থাৎ এই মিররের বদলে আমি যদি এইখানে এইটাকে দিয়ে দিই, নিয়ে এইখানে আমি ডাইরেক্ট চালাই, তাহলে লাইটটা ডাইরেক্ট
এখানে আমি পেয়ে যাব। নতুন যে আধুনিক আরো যে নতুন নতুন মাইক্রোস্কোপ গুলো বেরোচ্ছে তাতে মিররের বদলে ইনবিল্ট ওরা লাইট সিস্টেম করেই দিচ্ছে, মানে একদম ইনবিল্ট আছে, সেখানে মিররটাই নেই, হয় ইনবিল্ট লাইট সিস্টেম করাই হয়েছে। এটা তো পুরনো একটু মাইক্রোস্কোপ, তোমাদের স্কুলে হয়তো এই লাইটটাও হয়তো থাকবে না, দেখবে অনেক স্কুলে নেই, এখানে মিররই আছে, ঠিক আছে, বা অনেক মাইক্রোস্কোপে নেই, হয়তো স্কুলে একটা দুটো মাইক্রোস্কোপে একটু ভালো মাইক্রোস্কোপ আছে, বাকি মাইক্রোস্কোপ গুলো দেখা গেল যে সেরকম সিস্টেমটা নেই, লাইটের সিস্টেমটা নেই, হতেই পারে। কিন্তু এখন যে মাইক্রোস্কোপ, যার জন্য এটাকে আমি করে নিয়েছি, আলাদা করে এটা কিনতে পাওয়া যায়, ওই যে বললাম গয়নাগাটি নতুন করে পড়ানো হচ্ছে। আর যেগুলো একদম আধুনিক মাইক্রোস্কোপ তাতে এইখানটা তোমার ইনবিল্ট মিররের বদলে আর্টিফিশিয়াল লাইট বা ইলেকট্রিক্যাল লাইট সিস্টেম করাই থাকে। মিররের ঠিক ওপরে, আমি এটাকে খুললাম এই কারণে, মিররের ঠিক ওপরে যে অংশটা রয়েছে তাকে বলা হচ্ছে ডায়াফ্রাম। আমি যদি এইটাকে এইরাম না করি তোমরা দেখতে পাবো, এইখানটাকে ভালো করে খেয়াল, এই জায়গাটা দেখছো গর্ত আছে, অর্থাৎ মিররের মধ্যে দিয়ে লাইটটা ফোকাস করে এর মধ্যে দিয়ে লাইটটা ঢুকবে, ঠিক আছে। এবারে লাইটটা কতটা ঢুকবে সেইটাকে আমি কন্ট্রোল করতে পারি এটার সাহায্যে। এইটা দেখো, একদম এটাকে বলে ডায়াফ্রাম। আমাদের চোখের যেমন আইরিস হয়, অর্থাৎ চোখের যেমন আইরিস আইরিস যেটা আছে, চোখের যে তারারন্ধ্রটাকে যেটা ছোট বড় করছে, কনীনিকা বলে বাংলায়, তার মতো এটা খোলে বা বন্ধ হয়। তো এটাকে আমি এইভাবে কন্ট্রোল করতে পারি। ওকে, হলো। এবার সাধারণত আমরা এটা খুলেই রাখি, এটা দুটো কাজ, একটা হচ্ছে লাইট তো ঢুকছে, যখন আমি ইউজ করছি মাইক্রোস্কোপ তখন লাইট ঢুকছে, আর যখন মাইক্রোস্কোপ ইউজ হচ্ছে না তখন আমি যদি পুরোটাকে বন্ধ করে রাখি তাহলে ভেতরে ধুলোবালিও ঢুকবে না। তো এইটা গেল। এর ঠিক ওপরে ঠিক এই জায়গাটায় ভালো করে খেয়াল করে দেখো, এই যে জায়গাটা, আমি একটু লাইটটা ধরছি, এইখানে একটা লেন্স আছে, এই লেন্সটাকে বলা হয় কন্ডেন্সার লেন্স। এই কন্ডেন্সার লেন্সটা কিন্তু সমতল উত্তল, অর্থাৎ প্লেনো কনভেক্স, ঠিক আছে। এবার লেন্সগুলো কিরাম থাকে সেটা আমি পরে বলছি। এই লেন্সটা হচ্ছে মেনলি সমতল উত্তল, প্লেনো কনভেক্স। এর কাজটা কি না, যে লাইটটা এইখান থেকে ঢুকলো মিররে রিফ্লেক্ট করে, এবার আমি মিররটা লাগিয়ে দিচ্ছি, মিররে রিফ্লেক্ট করে যে লাইটটা ডায়াফ্রাম দিয়ে ঢুকছে সেইটাকে ফোকাস করা। এই যে গর্তটার ওপরে আমি স্টেজের মধ্যিখানে যে গর্তটা আছে তার উপরে যে স্লাইডে স্পেসিমেনটা রয়েছে, সেই স্পেসিমেনের ওপর ফোকাস করা যাতে স্পেসিমেনটা উজ্জ্বল করে দেখা যায়, এই ফোকাসিং যে ব্যাপারটা এটা করে এই কন্ডেন্সার লেন্স। এটা গেল তাহলে একটা লেন্স। এর উপরে আছে এইখানে নাসিকাখণ্ড যেটা বলেছিলাম বা নোজ পিস, সেইখানে তিনটে গর্ত থাকে, অনেক মাইক্রোস্কোপে চারটে গর্তও থাকে। তো এইখানে যে লেন্সগুলো থাকে এইগুলোকে বলা হয় অবজেক্টিভ। অবজেক্টিভের ক্ষেত্রে খুব ভালো করে খেয়াল করে দেখো, এইখানে জেনারেলি স্কুলের যে মাইক্রোস্কোপ গুলো হবে তাতে দুটো লেন্স থাকবে, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 40 বা 45, ঠিক আছে। তো এই যে ছোট লেন্সটা দেখছো এইটা হচ্ছে 10x। এটাকে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, এর গায়ে দেখো লেখা আছে 10, ওকে। আচ্ছা, আর এই যে বড় লেন্সটা, এইটা হচ্ছে আমি বললাম যে হয় 45 হবে নাহলে 40 হবে, আমার কাছে এটা আছে 45x, 45। এবার এক্স মানেটা কি, 10x বা 45x, এক্স মানে হচ্ছে গুণ, অর্থাৎ আমি তত গুণ জিনিসটাকে বড় করে দেখতে পাবো। তো এইটা হচ্ছে আমার অভিলক্ষ্য বা অবজেক্টিভ। আর ওপরে যে লেন্সটা আছে এইটাকে বলা হয় আইপিস, ঠিক আছে।
এই আইপিসটা এইরকম, তোমাদের স্কুলের মাইক্রোস্কোপে হয়তো দেখবে এইরকম আইপিস আছে। তার এই জায়গাটা দেখো ছোট, এই উপরের লেন্সটা হচ্ছে ছোট, কিন্তু আমার এইটাকে বলা হচ্ছে ওয়াইড ফিল্ড আইপিস, যেটার উপরের, যাতে আরো বেশি ভালো করে দেখা যায়, উপরের এই লেন্সটা বড়। ঠিক আছে, এবারে তাহলে আমার এই লেন্সগুলোর কাজ কি না, যে জিনিসটাকে, স্পেসিমেনটাকে আমি দেখতেই পাচ্ছিলাম না চোখে, সেইটাকে ম্যাগনিফাই করবে, অর্থাৎ বিবর্ধিত যে চিত্রটা সেইটা যাতে আমি দেখতে পাই, সেইটাকে দেখানোর কাজটা হচ্ছে এই লেন্সগুলো। তাহলে লেন্স কি কি আছে বললাম, ভিজুয়াল পার্টে কি কি আছে, একটা হচ্ছে প্লেনো কনকেভ মিরর, তার উপরে আছে ডায়াফ্রাম, যেটা বললাম খোলা বন্ধ করা যায়, যেখান দিয়ে আলোটা ঢোকে, এবং ওই যে গর্তটা ওটাকেই বলা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপারচার, যেখান দিয়ে গর্তটা দিয়ে ঢুকছে আর কি আলোটা। তার উপরে স্টেজের মধ্যেখানে একটা গর্ত আছে যেখান দিয়ে আলোটা ডাইরেক্ট ঢুকে এলো। তার ওপরে এইখানে থাকছে নোজপিসের উপরে দুটো লেন্স, বা অনেক ক্ষেত্রে এখানে তিনটে লেন্সও থাকে, কোনো স্কুলে 40x থাকতে পারে, কোনো স্কুলে 100x থাকতে পারে। আর ওপরে যেটা আছে সেটা হচ্ছে আইপিস, এটাকে বলা হচ্ছে অভিলক্ষ বা অবজেক্টিভ, আর ওপরেরটা হচ্ছে অভিনেত্র বা আইপিস। এই আইপিস 10x বা 15x হয়। এখন এই 10x আর 15x ব্যাপারটা কিরম দাঁড়াচ্ছে, মানে এক্স গুলো শুনতে একটুখানি কেমন লাগে না, যে এক্স কেন হঠাৎ, অর্থাৎ আমি এখানে যদি ধরো আমার আইপিস আছে 10x, আর আমি এখানে ছোট লেন্সটাকে ফিট করেছি, এই যে নোজ পিসটাকে ঘুরিয়ে এখানে ছোট লেন্সটাকে ফিট করেছি, অর্থাৎ এইখান দিয়ে আমি দেখি, তাহলে এখানে 10 আর এখানে 10, অর্থাৎ এইখানে যে জিনিসটা আছে স্পেসিমেনটা, আমি তার 10x10 100 গুণ বিবর্ধিত চিত্র আমি দেখতে পাবো, বা ম্যাগনিফাইড ইমেজ আমি দেখতে পাবো। কিন্তু আমি যদি এইটা দিয়ে দেখি, যদি এইটাকে ফিট করি, তাহলে এটা 10x, এটা 45x, তাহলে 45 × 10, 450 টাইমস, 450 গুণ বড় করে আমি এই জিনিসটার ছবি দেখতে পাবো। ঠিক আছে, এইখানে এই যে মাইক্রোস্কোপটার সম্বন্ধে তার মানে মেকানিক্যাল পার্ট এবং ভিজুয়াল পার্টগুলো সম্বন্ধে যা যা বললাম, তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যে জিনিসটা সেটা হচ্ছে ভিজুয়াল পার্ট, অর্থাৎ লেন্সগুলো। কেন এত ইম্পর্টেন্ট মাইক্রোস্কোপটা আমরা যে ইউজ করছি, আমরা ইউজটা করি কেন মেনলি, মানে কোনো জিনিসকে বড় করে দেখার জন্য, সেটা হচ্ছে আমরা ম্যাগনিফাইড ইমেজ। এখন এই মাইক্রোস্কোপের দুটো স্পেসিফিসিটি আমার দরকার, একটা হচ্ছে ম্যাগনিফিকেশন, আর একটা হচ্ছে রিজলভিং পাওয়ার। ম্যাগনিফিকেশন মানেটা কি না, আমি যেটা এখানে স্পেসিমেন দেখবো, খালি চোখে আমি যেটাকে দেখতেই পাচ্ছি না, আমার কাছে সামান্য একটা ডটের মতো মনে হচ্ছে, একটা বিন্দুর মতো মনে হচ্ছে, সেইটাকে যাতে আমি বড় করে দেখতে পাই, অর্থাৎ বিবর্ধিত চিত্র, ম্যাগনিফাইড ইমেজ। আর রিজলভিং পাওয়ারটা হচ্ছে, ধরো একটা ডট আছে তোমার সামনে, একটা কাগজে কেউ ডট দিয়েছে, তুমি দেখছো একটা ডট, কিন্তু যদি সেটাকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যাবে যে একটা ডটের মধ্যে অসংখ্য ডটের সমষ্টি আছে। এই যে দুটো বিন্দু কাছাকাছি থাকলে তার দুটো বিন্দুর মধ্যে দূরত্বটা কত ভালো করে আমি স্পষ্ট করে বুঝতে পারছি, সেই যে ক্যাপাসিটিটা, সেটাকে বলা হচ্ছে রিজলভিং পাওয়ার। দুটো বিন্দুর মধ্যে দূরত্বটা বোঝা। আমি এক এক করে আসছি, প্রথমে আসছি বিবর্ধন ক্ষমতায় বা ম্যাগনিফিকেশনটা। ম্যাগনিফিকেশন মানে হচ্ছে কি, আমি খালি চোখে একটা জিনিস যতটা সাইজ তার দেখছি, আর মাইক্রোস্কোপের সাহায্যে যতটা বড় তার সাইজ দেখছি, দুটোর ডিভিশন বা দুটোকে ভাগ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তার বিবর্ধন ক্ষমতা। ঠিক আছে, এবার সেই হিসেবেই এই যে লেন্সগুলো বলছিলাম, এটা আমি 45 × 10 450 গুণ বড় করে দেখছি, বা 10 × 10 100 গুণ বড় করে দেখতে পারবো। এটা হচ্ছে বিবর্ধন ক্ষমতা। এখন বিবর্ধন ক্ষমতার জন্য এইখানে যে লেন্সগুলো ইউজ করা হয়, আমি প্রথমেই বলেছিলাম যে এখানে একটা আছে প্লেনো কনভেক্স লেন্স। এই যে অবজেক্টিভ এবং আইপিস, এইখানে কিন্তু অবতল এবং উত্তল দু রকমের লেন্সই ইউজ করা হয়। এবং কথাটা শুনে একটু
চমকে যাওয়ার মতোই ব্যাপার যে লেন্সের দু রকম কেন ইউজ করা হয়। তোমরা অনেকে হয়তো হ্যান্ড লেন্স দেখেছো, যেগুলো আমরা সাধারণত ওই কাগজকে পড়ার জন্য যে সমস্ত লেন্সগুলোকে ইউজ করি। তো সাধারণ একটা হ্যান্ড লেন্সের শুধুমাত্র যদি একটাই মাত্র উত্তল লেন্স থাকে, তার ম্যাগনিফিকেশন ইমেজ কিন্তু 3x, অর্থাৎ 3 গুণের বেশি তাকে বড় করা যায় না। ঠিক আছে, কিন্তু এখানে আমি কত গুণ দেখছি? 100 গুণ বা 450 গুণ। আর এখানে যদি আমি আরেকটা লেন্স ফিট করি 100x, তার মানে আমি 1000 গুণ বড় করে আমি দেখতে পাবো। এখন এইখানে তাহলে সিস্টেমগুলো করা আছে। কি করা আছে না, উত্তল লেন্সের সঙ্গে কোথাও আরেকটা উত্তল লেন্স বা উত্তল লেন্সের সঙ্গে কোথাও অবতল লেন্সকে ফিউজ করা আছে। এইটা আমরা হাতে করতে পারবো না। এখানে যেগুলো যন্ত্রপাতি তৈরি হয় সেইখানে এগুলো ওই মেশিনেই ওইগুলোকে ফিউজ করেছে। কেন করেছে না, ওই যে যেটা বললাম যে সাধারণ একটা লেন্সে, একটা উত্তল লেন্সে আমি 3 গুণের বেশি, 3x এর বেশি বড় করে আমি দেখতে পারবো না। এর থেকে বড় করে আমি যদি দেখতে যাই, বিশ্লেষণী ক্ষমতা যদি বিবর্তন ক্ষমতা যদি আমি বাড়াতে চাই যে না আমি আরো বড় করে দেখতে, তাহলে কিন্তু ইমেজটা ফেটে যাবে, অর্থাৎ ইমেজ ডিস্টরশন হবে, তার কন্ট্রাস্টটা হারিয়ে ফেলবে, ঠিক মতো কন্ট্রাস্টটা আসবে না। তাই জন্যে এইখানে কি করা হয়েছে, লেন্সগুলোকে ফিউজ করা হয়েছে, অর্থাৎ সমতলের সঙ্গে কোথাও অবতল, এই উত্তলের সঙ্গে কোথাও অবতল, মানে কনভেক্সের সঙ্গে কনকেভ, বা দুটো কনভেক্স লেন্স করে ফিউজ করে একটা এলিমেন্ট তৈরি করা হয়েছে। অর্থাৎ দুটো লেন্স বা তিনটে লেন্সকে ফিউজ করে একটা এলিমেন্ট, সেইটাকে একটা আধারের মধ্যে রাখা হয়েছে, একটা কেসের মধ্যে রাখা হয়েছে। এরকম 3-4টে এলিমেন্ট এর মধ্যে রয়েছে, বা 2-3টে এলিমেন্ট এর মধ্যে রয়েছে, এর মধ্যেও একই অবস্থা। ওইরকম করে ফিউজড লেন্স, যেগুলো এলিমেন্ট বলছি আমি, মানে দেখতে মনে হবে দুটো লেন্স, কিন্তু ওর মধ্যে আছে হয়তো 2 কি 3টে লেন্স এক একটা সঙ্গে ফিউজ অবস্থায়। ওই যে বললাম নাহলে ইমেজ ডিস্টরশন। কেন এটা ফিউজ করে এরকম রেখেছে না, ওই যে বললাম যে তার বর্ণ, তার আকৃতি যদি আমি বিবর্ধন করতে চাই, সাধারণ ফট করে একটা 3x থেকে ফট করে যদি আমি বিবর্ধিত চিত্র আনতে চাই, তাহলে যেটা দাঁড়াবে, কি দাঁড়াবে না, ইমেজটা ডিস্টরশন হবে বললাম, অর্থাৎ বিবর্ধিত চিত্রটা ফেটে যাবে, বা তার বর্ণ বিকৃতি ঘটবে, বা তার আকারের বিচ্যুতি ঘটবে। এইখানে লেন্সটা ঠিকমতো তাকে ম্যাগনিফাই করতে পারবে না। কিন্তু এই যে জায়গাটা আমি ওকে ফিউজ করে দিয়েছি না, ওর লেন্সগুলোকে করে একটা লেন্স বানিয়েছি, এতে কি হয়, একটা লেন্সের যে বিচ্যুতি অন্য লেন্স দিয়ে সেটাকে কারেক্ট করে দেবে। মানে একটা লেন্স যদিও বা কোনো একটু বিচ্যুতি করে, কোনো একটা জায়গায় তার ডিস্টর্টেড হলো ওই ইমেজটা, অন্য লেন্সটা সেটাকে কারেক্ট করে দিচ্ছে। এই জন্যে এইখানে এলিমেন্ট হিসেবে একটা সেট, ওই একটা সেটকে বলা হচ্ছে এলিমেন্ট। 3-4টে এলিমেন্ট একসঙ্গে ঢোকানো হয়েছে, এখানেও 3-4টে এলিমেন্ট একসঙ্গে ঢোকানো হয়েছে, নিয়ে আমরা একটা বিবর্ধিত চিত্র বা ম্যাগনিফাইড ইমেজ পাচ্ছি। ম্যাগনিফিকেশনটা কিরকম আছে পরে তোমাদের এঁকে আমি দেখাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে মাইক্রোস্কোপের খুব স্পেসিফিক জিনিস বা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে রিজলভিং পাওয়ার। একটা মাইক্রোস্কোপের এক রকম দাম হয়। আমরা যখন স্কুলের থেকে কিনতে যাই, বা তুমি যদি মার্কেটে গিয়ে মাইক্রোস্কোপ কিনতে যাও, দেখবে 5,000 টাকা দামেরও মাইক্রোস্কোপ আছে, 50,000 টাকা দামেরও মাইক্রোস্কোপ আছে। কেন জিনিসগুলোর দাম? এই যে বললাম কিছু গয়নাপাতি পড়ানো আছে, এর দাম কিন্তু খুব বেশি না। আসল দাম হচ্ছে লেন্স। এই লেন্সটাই সব থেকে দামি, কেননা ওই যে বললাম এলিমেন্ট কটা আছে, নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে যে তার দুটো ক্যাপাসিটি, একটা হচ্ছে কতটা সে ম্যাগনিফাই করতে পারছে, আর তার রিজলভিং পাওয়ার কত। রিজলভিং পাওয়ার যত ভালো হবে তত কিন্তু আমি জিনিসটাকে স্পষ্ট দেখতে পাবো, খুঁটিনাটি স্পষ্ট দেখতে পাবো। রিজলভিং পাওয়ার মানে আমি আবার বলছি, দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা কত ভালোভাবে আমি বুঝতে পারছি, সেইটাই হচ্ছে রিজলভিং পাওয়ার। আমাদের চোখের রিজলভিং পাওয়ার হচ্ছে 100 মিলি মাইক্রন। আমরা খালি চোখে যেটা দেখব সেটা হচ্ছে 100 মিলি মাইক্রন, অর্থাৎ 0.1 মিলিমিটার। মানে দুটো বিন্দু যদি 0.1 মিলিমিটার
বা তার বেশি দূরত্বে থাকে, তবেই দুটো বিন্দুকে আমি আলাদা করে বুঝতে পারবো, হ্যাঁ এই দুটো আলাদা বিন্দু। আর যদি তার থেকে যদি কাছাকাছি থাকে, তাহলে কিন্তু আমি দুটো বিন্দুকে আলাদা করে বুঝতে পারবো না। ব্যাস, যখন আমি এরম ভাবে এইটাকে লেন্স দিয়ে দেখছি, তখন এর রিজলভিং পাওয়ার হয়ে গেল 0.2 মিলিমাইক্রন বা 0.3 মিলিমাইক্রন। অর্থাৎ রিজলভিং পাওয়ারটা কিন্তু 500 গুণ, 400 থেকে 500 গুণ এর চেঞ্জ করলো। অর্থাৎ আরো ভালোভাবে দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স আমি বুঝতে পারবো। ঠিক আছে, এখন রিজলভিং পাওয়ার বা রিজলভিং লিমিট, এইখানে একটা গাণিতিক হিসেব আছে। সেই জায়গাটা আমি ম্যাগনিফিকেশনটা আগে তোমাদের এঁকে বোঝাই, আর তার সঙ্গে ওই গাণিতিক হিসেবটা কি করে রিজলভিং পাওয়ারটা হচ্ছে বা কি করলে রিজলভিং পাওয়ারটা বাড়ে, সেই জিনিসগুলো আমি তোমাদের বলছি। এইখানে দেখো একটা চিত্র আমি এঁকেছি, যে কি করে আমরা মাইক্রোস্কোপের সাহায্যে একটা ম্যাগনিফাইড ইমেজ দেখতে পাই। তো এইখানে আগে আমি পার্টসগুলো বলে দিই। এইটা হচ্ছে একটা লাইট সোর্স। আমি আগেই বলেছিলাম যে আইদার আমরা সূর্যের আলোতে দেখতে পারি বা আর্টিফিশিয়াল লাইটও ইউজ করতে পারি। আচ্ছা, এইটা হচ্ছে প্লেনো কনকেভ মিররটা, যাতে লাইটটা রিফ্লেক্ট করেছে, করে লাইটটা উঠছে। এইখানে আছে আমার কন্ডেন্সার লেন্স। কন্ডেন্সার লেন্স কি করলো, এই যে স্টেজ, এইটা হচ্ছে স্টেজ, এই যে স্ট্রেট লাইনটা, আর তার উপরে এই যে জায়গাটা আমি দিকেই দিয়েছি স্লাইডের ওপরে এই যে ডটের মতো জায়গাটা, এইখানে হচ্ছে আমার স্পেসিমেন। এই যে ডটের মতো জায়গাটা, এইটা হচ্ছে আমার স্পেসিমেন। তাহলে এ কি করলো, কন্ডেন্সার লেন্স মিরর থেকে যে লাইটটা এলো তাকে ফোকাস করলো স্পেসিমেনের ওপরে। স্পেসিমেন থেকে এবার লাইট তো ব্যাকা পথে যেতে পারবে না, লাইট স্পেসিমেনকে ভেদ করে চলে গেল। তার ওপরে আছে আমার এটা অবজেক্টিভ লেন্স সেটাকে আবার ফোকাস করলো করে বডি টিউবের মধ্যে দিয়ে, এটা বডি টিউবের মধ্যেই থাকছে, ওটা দেখিয়েছিলাম নোজ পিসের সঙ্গে থাকছে অবজেক্টিভ লেন্সটা, এবং বডি টিউবটা থাকছে, এই বডি টিউবটার ওপরে মাথায় ড্র টিউবের ওপরে থাকছে এখানটা আইপিস। তো বডি টিউবের মধ্যে দিয়ে সেই লাইটটা সোজা চলে গেল আমার আইপিস। এখন আইপিসের ওপরে তুমি চোখ দিয়ে দেখছো, আমরা চোখ একদম আইপিসে কখনো লাগিয়ে দেখি না, একদম পুরোপুরি ঠেকিয়ে দেখি না, একটু গ্যাপ থাকে। তো তোমার চোখের রেটিনাতে যখন এই জায়গাটা ফোকাস করলো, এই লাইটটা গিয়ে ফোকাস করলো, তখন তুমি দেখতে পাবে এই ইমেজটা। কিন্তু কিরাম দেখতে পাবে, দেখো ইমেজটা গেছে কিরকম, লাইট পাথো এটা গেছে এরম জিগজ্যাগ করতে করতে, অর্থাৎ এটা এরম করে জিগজ্যাগ করতে করতে গেছে। কিন্তু চোখ তো আমার এরম জিগজ্যাগ পজিশন বুঝতে পারবে না লাইটের, চোখ দেখবে স্ট্রেট লাইট। তাহলে চোখ তখন কি করবে, এই স্ট্রেট লাইনটাকে ফলো করবে। তাহলে আমার স্পেসিমেন ছিল এইটুকুনি, সেইটা আমার এলো কতটা, এতটা জুড়ে। অর্থাৎ এইটুকুনি যে স্পেসিমেনটা, তুমি তখন এতখানি জায়গা জুড়ে পুরো জিনিসটাকে দেখবে। দিস ইজ ম্যাগনিফিকেশন। হলো, এবারে আসছি আমি যেটা রিজলভিং পাওয়ার বলছিলাম, বা বিশ্লেষণী ক্ষমতা। বিশ্লেষণী ক্ষমতার একটা সীমা আছে, কেননা যখনই আমি কোনো বিশ্লেষণ করতে যাব, আমি কোনো জিনিসকে রবারকে টেনে আমি একদম পৃথিবীকে গার্ডার দিয়ে বেঁধে ফেলবো বললেই তো হবে না, সব কিছুর একটা সীমা আছে। তো সেই সীমাটা কত হতে পারে, সেটা সুইডেনবাসী বিজ্ঞানী আর্নেস্ট অ্যাবে বিশ্লেষণী ক্ষমতার সীমা নির্ণয়ের একটা সমীকরণ প্রকাশ করেছিলেন, যে সমীকরণটা হচ্ছে এইটা, 0.61 ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই এন। ঠিক আছে, 0.61টা হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্ট। কিসের ধ্রুবক না, কন্ট্রাস্টের ন্যূনতম অনুধাবনযোগ্য পার্থক্য, মিনিমাম ডিটেক্টেবল ডিফারেন্স ইন কন্ট্রাস্ট। অর্থাৎ একটা কোনো জিনিসের যে কন্ট্রাস্ট বলতে আমরা সাদা কালো ব্যাপারটা বুঝি তো, পুরো জিনিসটা কালো হলেও কিছু দেখতে পাবো না, পুরো জিনিসটা সাদা হলেও কিছু দেখতে পাবো। তো তার যে কন্ট্রাস্ট, যেটা সাদা কালোর যে অনুধাবনযোগ্য যে ব্যাপারটা আছে, তার যে মিনিমাল ডিটেক্টেবল ডিফারেন্স, তার একটা ধ্রুবক, সেটা হচ্ছে 0.61।
ল্যাম্বডা যেটা সেটা হচ্ছে ব্যবহৃত আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য। আমরা জেনারেলি সানলাইট বা এখানে টিউবলাইট এগুলো ইউজ করি, তার যে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেংথ হবে সেইটা হচ্ছে ল্যাম্বডা। নিউমেরিক্যাল অ্যাপারচার, নিউমেরিক্যাল অ্যাপারচার মানে এইখানটাতে তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, যতটা জায়গা লেন্সের উপরে, মানে লেন্স বলতে এখানে অবজেক্টিভ লেন্স বলছি, তার আলো গ্যাদার করার ক্ষমতা, অর্থাৎ কতটা আলো তার মধ্যে দিয়ে পাস করতে পারছে, এইখানটা আমি একটুখানি দেখিয়ে দিই। নিউমেরিক্যাল অ্যাপারচার বলতে দেখো এই যে লেন্সটা আছে অবজেক্টিভ, তার কাঁচের মতো অংশ কোনটুকুনি, এইটুকুনি, বাকিটা স্টিল। অর্থাৎ আলো যেটা ঢুকবে এই কাঁচের মতো অংশটাই দিয়ে ঢুকবে, ওই ছিদ্রটাই ঢুকবে লেন্সের মধ্যে, তাহলে ওইটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপারচার। বা তুমি যদি এটা দেখো, এটা 10x এর ক্ষেত্রে কিন্তু নিউমেরিক্যাল অ্যাপারচারটা বড় হয়, কিন্তু তুমি ভালো করে খেয়াল করে দেখো তোমরা, যদি আমি 45x বা 40x দিই তার নিউমেরিক্যাল অ্যাপারচার দেখো ছোট হয়ে গেল। নিউমেরিক্যাল অ্যাপারচার আবার বলছি যেটুকুনি কাঁচের মতো অংশ দেখা যাচ্ছে ওইখান দিয়ে, যেখান দিয়ে আলোটা ঢুকবে। তো এনএ বা নিউমেরিক্যাল অ্যাপারচার বলতে ওর আলো গ্যাদার করার বা আলো সংগ্রহ করার ক্ষমতা যেটা, সেটা তো ঢুকবে কতটা, এর মধ্যে দিয়ে যেটুকুনি ঢুকবে সেটা, সেইটাকে বোঝানো হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপারচার। এনএ, আবার এনএ যেটা আছে দেখো, এন এর ইজিক্যাল টু এন সাইন ল্যামডা। এন মানে কি, মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখন মাধ্যম বলতে কি, আমরা যখন এইখানে মাইক্রোস্কোপটাকে ইউজ করছি, এই জায়গাটার মধ্যে মাধ্যমটা কি আছে, সেটা হচ্ছে এয়ার। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যখন 100x লেন্স ব্যবহার করি, তখন স্লাইড এবং লেন্সের মধ্যখানে একটা অয়েল দিয়ে দেওয়া হয়, সেডারউড অয়েল বলে, যার প্রতিসরাঙ্ক কাঁচের প্রতিসরাঙ্ক সমান, একদম আইডেন্টিক্যাল। তো মাধ্যমের প্রতিসরাঙ্ক কি আছে, সেইটা হচ্ছে এন। আর আলফা যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। ভালো করে খেয়াল করে দেখো, এইখানেকে যখন স্পেসিমেনের ভেদ করে যখন লাইটটা যাচ্ছে, তখন এই যে হাফ কোণ যেটা তৈরি হচ্ছে, অর্থাৎ এই যে অবজেক্টিভের মধ্যে যে লাইটটা ঢুকছে তার মধ্যে যে হাফ কোণ যেটা সৃষ্টি করছে, এইটা হচ্ছে আলফা, তার সাইন। তাহলে এন এ ইজ ইকাল টু এন সাইন আলফা। এখানে উল্লেখ করা যাচ্ছে, মানে এখানে কি বলা যাবে, যে বিশ্লেষণী ক্ষমতার সাথে বিশ্লেষণী ক্ষমতার সীমার সাথে বিশ্লেষণী ক্ষমতার সম্পর্কটা ব্যস্তানুপাত। অর্থাৎ বিশ্লেষণী সীমা বলতে এইটা, আর বিশ্লেষণী ক্ষমতা হচ্ছে তার পাওয়ারটা। মানে পাওয়ার সবসময় ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক সম্পর্ক টু দ্য লিমিট। পাওয়ারটা লিমিটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক সম্পর্ক। বিশ্লেষণী ক্ষমতার সীমা নিম্নলিখিত 3টে উপায়ে কম রাখা যায়। অর্থাৎ আমি যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, তাহলে তোমরা বুঝতে পারছো যে সীমা যত আমি কম রাখবো তত আমার বিশ্লেষণী ক্ষমতাটা বাড়বে। অর্থাৎ দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্সটা আমি তত ভালো করে বুঝতে পারবো। তো সেই ক্ষেত্রে বিশ্লেষণী ক্ষমতার সীমা আমাকে কম রাখতে হবে। তাহলে সেখান থেকে কি করতে হবে, আমাকে 3টে জিনিস করলে করা যাবে। একটা হচ্ছে স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমাকে ব্যবহার করতে হবে। এখানে আমরা জেনারেলি সূর্যের আলো বা সাদা লাইট ব্যবহার করছি, তবে এখানে যদি আমি ব্লু লাইট ব্যবহার করি, রেড লাইটের পরিবর্তে, রেড লাইটের পোর্শনটাকে ছেঁটে ফেলে দিলাম ব্লু লাইট, তাহলে কিন্তু বিশ্লেষণী ক্ষমতার পরিমাণ বাড়বে। লক্ষ্যবস্তুর চারপাশের যে মাধ্যমটা আছে বা মিডিয়ামটা আছে, তার প্রতিসরাঙ্কটা বাড়িয়ে, আমি একটু আগেই দেখালাম যে আমরা এই জায়গাটা যেটা এখানে ইউজ করছি মাইক্রোস্কোপে, সেটা হচ্ছে এয়ার। আর যখন 100x লেন্স ব্যবহার করছি, তখন এইখানে ব্যবহার করা হচ্ছে সেডারউড অয়েল, যেটা হচ্ছে কাঁচের যে প্রতিসরাঙ্ক আর সেডারউড অয়েলের প্রতিসরাঙ্ক একদম আইডেন্টিক্যাল। তো ওইখানে আমি কোনো একটা মিডিয়াম, একটা কোনো অয়েল ব্যবহার করে আমি তার প্রতিসরাঙ্কটাকে বাড়িয়ে এইটাকে বিশ্লেষণী ক্ষমতাটাকে বাড়াতে পারি। আর কম ফোকাস দূরত্বযুক্ত লেন্স ব্যবহার করে বিশ্লেষণী ক্ষমতা আমি যদি 100x যেরাম দেখব,
অর্থাৎ 10x10, 100 হবে, 100x বিবর্তিত চিত্র, তার থেকে 10x45-এ 450 গুণ বড় করে আমি যখন দেখছি, তখন তার বিশ্লেষণী ক্ষমতা আরও বেড়ে যাচ্ছে, অর্থাৎ আরও স্পষ্ট করে, আরও জিনিসটাকে ভালোভাবে আমি ইলাবোরেটলি দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি না, তার কারণটা হচ্ছে যখন আমি ফোকাস করব, তখন ধরো আমি এই স্লাইডটা দেখাচ্ছি, আমার অন্য আর একটা ভিডিও আসবে তাতে ফোকাসিংয়ের ব্যাপারটা থাকবে, কী করে ফোকাস করি, তবু একটুখানি দেখিয়ে দিচ্ছি। যদি আমি ফোকাস করি তাহলে আমার স্লাইডের থেকে এর ডিস্টেন্সটা 100x-এর মানে 10x-এর ডিস্টেন্সটা, 10x অবজেক্টিভের ডিস্টেন্সটা থাকে এতখানি। কিন্তু যখন আমি 45 ব্যবহার করব বা 40x বা 45x এই লেন্সটা ব্যবহার করব, তখন আমার ডিস্টেন্সটা কিন্তু আরও কমে যাবে, অলমোস্ট গায়ে গায়ে ঠেকে যাবে। তো যত এই ডিস্টেন্সটা কমবে তত কিন্তু বিশ্লেষণী ক্ষমতাটা বাড়বে, অর্থাৎ বিশ্লেষণী ক্ষমতার সীমা, লিমিটটা কমবে আর বিশ্লেষণী পাওয়ারটা বাড়বে। ঠিক আছে? মাইক্রোস্কোপে যেটা তোমরা বুঝতে পারলে লেন্সের সমস্ত ব্যাপারগুলো, এইখানে তাহলে আমার মেইন কাজ হচ্ছে লেন্সগুলো জিনিসটাকে দেখার জন্য, মেকানিক্যাল পার্টগুলো তো তাকে নাড়ানো চাড়ানো, এই জন্য নাড়ানো চাড়ানোর জন্য আছে, বা জিনিসটাকে ধরে রাখার জন্য। মেন কাজ হচ্ছে লেন্সের জিনিসটাকে দেখার জন্য। তার মানে লাইটটা ঢুকছে, আবার বলছি, রিপিট করছি, লাইটটা এখান দিয়ে ঢুকে ডায়াফ্রামের মধ্যে দিয়ে, এর মধ্যে দিয়ে গিয়ে সোজা স্পেসিমেনকে ভেদ করে অবজেক্টিভে আসছে, অবজেক্টিভ থেকে অবজেক্টিভ লেন্সের মধ্যে দিয়ে তারপরে আসছে আইপিসে। এবং এই যে টোটাল জিনিসটা, এটাকে বলা হয় অপটিক্যাল টিউব। অর্থাৎ লাইটটা কিন্তু সোজা উঠছে, কোথাও কিন্তু বাধা পাবে না, মানে এখান থেকে রিফ্লেক্ট করার পরে এই যে ঢুকলো, এই যে তলায় যে হোলটা রয়েছে, ওই যে নিউমারিক্যাল অ্যাপারচারটা রয়েছে ডায়াফ্রামের, সেইখান দিয়ে উঠে সোজা কিন্তু উপরে উঠছে। এইখান থেকে এই গর্তটা, ভেতরে যে গর্তটা রয়েছে সেটা স্ট্রেট, এটাকেই বলা হচ্ছে অপটিক্যাল টিউব। তাহলে আশা করছি যে তোমরা মাইক্রোস্কোপটা যেটা দেখলে এবং তার বিভিন্ন পার্টসগুলো যেগুলো দেখালাম, বা তার মেকানিক্যাল পার্ট, অপটিক্যাল পার্ট যা দেখালাম, বা তার যে ম্যাগনিফিকেশন পাওয়ার এবং রেজলিউশন পাওয়ার, রিজলভিং পাওয়ার, এই যে পাওয়ারগুলো আমি বললাম, আশা করছি মাইক্রোস্কোপ সম্বন্ধে তোমাদের ধারণাটা তাহলে ক্লিয়ার হয়েছে। এরপরে তোমরা যখন নিজেরা হাতে পড়ে মাইক্রোস্কোপটা দেখবে, তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। এইটা যদি দেখে রাখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোনটা কি পার্ট এবং কি করে কোনটা দিয়ে কি হয়। তারপরে তো তোমরা নিজেরা হাতে করে যখন দেখবে তখন তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আজকে তাহলে এই পর্যন্ত এই মাইক্রোস্কোপটা নিয়ে এই পর্যন্তই বলা হলো। এরপরে যেটা ভিডিওটা হবে সেটা হচ্ছে যে মাইক্রোস্কোপে আমি ফোকাসটা কি করে করতে হবে, কোনো একটা আমি যে স্পেসিমেন ফোকাস করব, সেই ফোকাসটা কি করে করব সেটা এর পরের দিন আমি ভিডিওতে আবার একটা ভিডিও করবো, সেটাতে দেখাবো। ঠিক আছে? গুড নাইট।